দর্শক সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এটিএন বাংলা নিয়মিত আয়োজন বাংলাদেশ স্পাইন অ্যান্ড অর্থোপেডিক হসপিটাল নিবেদিত সুস্থ মেরুদণ্ড সুস্থ জীবন। আপনাদের সাথে রয়েছি আমি ডাক্তার তানিয়া রহমান মিতুল। দর্শক, আজ আমরা কথা বলবো স্কোলিওসিস, বাঁকা মেরুদণ্ড, সময় মতো শনাক্তকরণ এবং নিরাপদ সমাধান নিয়ে। আমাদের সাথে আজ দেশের একজন স্বনামধন্য সুচিকিৎসক উপস্থিত রয়েছেন। আমাদের সাথে রয়েছেন ডাক্তার শরীফ আহমেদ জুনায়েদ, সহযোগী অধ্যাপক, স্পাইন সার্জারি, জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান নিটোর, ঢাকা। স্যার, প্রথমে অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। কেমন আছেন? ভালো, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সেই সঙ্গে আজকের অনুষ্ঠান যারা দেখছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। স্যার, আমরা আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাকে আসলে কনগ্রাচুলেশন জানাচ্ছি, কারণ স্কোলিওসিস রিসার্চ সোসাইটি থেকে, যেটা কিনা আমেরিকা ভিত্তিক একটি অর্গানাইজেশন, যেখান থেকে আপনি পারফরমেন্সের জন্য, এক্সেলেন্ট পারফরমেন্সের জন্য আপনি যে স্কোলিওসিস অপারেশন পারফরমেন্সের জন্য আপনি একটা রিকগনিশন পেয়েছেন, যেটা পৃথিবী থেকে একজনকে দেয়া হয় এবং বাংলাদেশ থেকে একমাত্র আপনি প্রথম এবং একমাত্র পেয়েছেন। তো আপনার অনুভূতিটা ব্যক্ত করে আমরা আসলে স্কোলিওসিস নিয়ে আলোচনায় যাব। ধন্যবাদ আপনাকে। আসলে নিঃসন্দেহে এটি আমার তো ব্যক্তিগতভাবে বটেই, একই সঙ্গে বাংলাদেশ এবং আমার নিটোর প্লাস অন্যান্য বাংলাদেশ স্পাইন সোসাইটি, বাংলাদেশ অর্থোপেডিক সোসাইটির জন্য নিঃসন্দেহে এটা গৌরবের বিষয়। কারণ এসআরএস বা স্কোলিওসিস সোসাইটি হচ্ছে এমন একটি সংস্থা যারা হচ্ছে বিশ্বব্যাপী স্কোলিওসিসের রিসার্চ নিয়ে কাজ করে থাকে। সেক্ষেত্রে তারা আমাদের মতো দেশ থেকে যারা এই ধরনের কাজ করে থাকে, কারণ আপনি জানেন যে এটি অত্যন্ত ক্রিটিক্যাল একটি সাবজেক্ট, সে আমাদেরকে অনেক অ্যাডভার্স সিচুয়েশনে কাজ করতে হয়। সেই তুলনায় এই রিকগনিশন নিঃসন্দেহে আমাদেরকে স্কোলিওসিস চিকিৎসার ক্ষেত্রে আরও অনেক দূর এগিয়ে যেতে আমাদেরকে সহায়তা করবে। এজন্য আমি নিঃসন্দেহে আমার পেশেন্ট, নিটোর কর্তৃপক্ষ এবং সর্বোপরি বাংলাদেশ স্পাইন সোসাইটি, অর্থোপেডিক সোসাইটি সহ সবার কাছে কৃতজ্ঞ। ধন্যবাদ স্যার, আপনাকে আবারও কনগ্রাচুলেশনস। এবার যেটা জানতে চাইবো যে স্কোলিওসিস নামটা তো আসলে পুরোটাই সায়েন্টিফিক একটা মেডিকেল টার্ম, তো স্যার আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু বুঝিয়ে বলবেন যে আসলে রোগটা আসলে কি? স্কোলিওসিস আমি যদি খুব সহজভাবে আসলে বলার চেষ্টা করি, বেসিক্যালি স্কোলিওসিস বা বাঁকা মেরুদণ্ড আসলে কি। আমরা যখন কাউকে সামনে থেকে দেখি তখন তো মনে হয় যে আসলে পেশেন্ট বা ব্যক্তিবিশেষ একদম সোজা বা স্বাভাবিক, কিন্তু যখন আমরা পিছন থেকে দেখি যদি মনে হয় যে না, তার পিঠের যে কোনো একটা পার্শ্ব হয়তো উঁচু হয়ে আছে কিংবা কাঁধ উঁচু হয়ে আছে, পরবর্তীতে এই যে বক্রতার কারণে, মেরুদণ্ডের যে উঁচু নিচু থাকার কারণে কিছু কিছু প্রবলেম দেখা দেয়, এটাকেই মোটামুটিভাবে আমরা স্কোলিওসিস বলে থাকি। আরও যদি ক্লোজলি দেখি, হয়তো মেরুদণ্ডটা নর্মালি সোজা না হয়ে অনেক সময় সি শেপ বা এস শেপ আকৃতির হয়ে থাকে এবং এর কারণে অনেকগুলো উপসর্গ তখন দেখা দিতে পারে। স্যার, এবার জানতে চাইবো যে আসলে এই রোগীর সংখ্যা আমাদের দেশে কতটা কমন কিংবা কতটা বেশি? স্কোলিওসিসের এক্সাক্ট ডাটা আসলে বাংলাদেশে নাই, তবে সারা পৃথিবীতে ধরে নেওয়া হয় যে 1 to 2% জনসংখ্যার স্কোলিওসিস বা বাঁকা মেরুদণ্ড বা মেরুদণ্ডের এই ধরনের বিকৃতিতে আক্রান্ত হতে পারে। তা আমাদের দেশে যদিও এক্সাক্ট ডেটা নেই, তবে আমরা ধারণা করে থাকি আনুমানিক প্রায় 30 থেকে 40 লক্ষ পেশেন্ট স্কোলিওসিসে আক্রান্ত থাকতে পারে। স্যারের কাছে জানতে চাইবো যে এই যে স্যার এত বড় একটা রোগ স্কোলিওসিস, পুরো মেরুদণ্ডটাই বাঁকা, তো আসলে এটার কোনো কারণ রয়েছে কিনা কিংবা সেই কারণটা কিভাবে আসলে জানা যেতে পারে? স্কোলিওসিসকে আমরা যদি কারণগুলো যদি আমরা মোটা দাগে লিপিবদ্ধ করতে চাই, বেশিরভাগ ক্ষেত্রে শতকরা প্রায় 80 থেকে 90% ক্ষেত্রেই দেখা যায় যে তার আসলে কোনো সুনির্দিষ্ট কারণ নেই, যাকে আমরা ইডিওপ্যাথিক বা অজানা কারণে হয়ে থাকে এটি বলতে পারি। বাকি ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে জন্মগতভাবে, মানে যারা জন্মগতভাবে মেরুদণ্ডের কোনো অংশ যদি ডেভেলপমেন্ট না হয়ে থাকে, মানে মেরুদণ্ড যেভাবে সুগঠিত হওয়ার কথা যদি ওভাবে না হয়ে থাকে, তখন মেরুদণ্ড বক্রতা নিয়ে জন্মগ্রহণ করবে। আবার কিছু কিছু ক্ষেত্রে কিছু ডিজিজ, যেমন কারো যদি সেরিব্রাল পালসি, নিউরোফাইব্রোমেটোসিস, মাস্কুলার যদি ডিসঅর্ডার, তার যে মাসেল এবং মাংসপেশিতে যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে হতে পারে। আরেকটি কারণ যেটা হয় অনেক সময় বয়সজনিত কারণে, আমাদের বয়স যত বাড়তে থাকে আস্তে আস্তে আমাদের মেরুদণ্ড বাঁকা হওয়ার একটা প্রবণতা থেকে যায়, যেটাকে আমরা ডিজেনারেটিভ স্কোলিওসিস বলে থাকি। স্যার, স্কোলিওসিস কখন আসলে বিপজ্জনক হয়ে ওঠে কিংবা কখন রোগীর আপনাদের শরণাপন্ন হন? স্কোলিওসিস কিন্তু অ্যাকচুয়ালি এমনিতে বা বাঁকা মেরুদণ্ড খুব বিপজ্জনক কোনো কিছু না, কিন্তু এটি তখনই বিপজ্জনক হয়ে যায় যখন আসলে এটি শনাক্তকরণ হয় না। সাপোজ কোনো একটা রোগীর মেরুদণ্ড আমরা বলে থাকি যে 30 ডিগ্রি পর্যন্ত বাঁকা, এটি নর্মাল, বা কোনো কোনো ক্ষেত্রে 40 ডিগ্রি পর্যন্ত বলা যায়, কিন্তু যখন এটি 50 ডিগ্রির চেয়ে বেশি বক্রতা নিয়ে আসে তখন আসলে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে তার
পিছনে ব্যথা হচ্ছে, পিঠে ব্যথা বা কোমরে ব্যথা হচ্ছে, বা অনেক সময় তার হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে যে হাত পায়ের যে শক্তি, আমরা বলি যে নিউরোলজিক্যাল ডেফিসিট নিয়ে আসতে পারে। এবং এই বক্রতা কিন্তু যত দিন যাবে ততই বাড়তে থাকে, এবং সেই ক্ষেত্রে তার পরবর্তীতে তার শ্বাস প্রশ্বাস নিতে বা চলাফেরায় শক্তি যেটা, এটা অনেক সময় কমে যেতে পারে। এটি হচ্ছে ঝুঁকিপূর্ণ। স্যার কিভাবে আপনারা নির্ণয় করেন কিংবা ডায়াগনোসিস করেন যে আসলে এই রোগ স্কোলিওসিস, এই রোগী আসলে স্কোলিওসিসে ভুগছেন? প্রথমত আমরা যখন আমাদের কাছে যখন কোনো রোগী আসে, আমরা আসলে ভালো করে অবজার্ভ করি। আমরা যদি ভালো করে দেখি যে তার মেরুদণ্ড আসলে কোনো দিকে তার বক্রতা আছে কিনা, আমরা হয়তো দেখব যে তার হয়তো কোনো একটা কাঁধ উঁচু হয়ে আছে, পিঠের একটি অংশ উঁচু হয়ে আছে। তো সে যখন হাঁটবে তখন তার মনে হবে যে একটা অসমানভাবে সে হাঁটছে, এবং সেই ক্ষেত্রে আমরা যদি এক্স রে করি, এক্স রেতে কিন্তু আমরা পরিষ্কারভাবে বুঝতে পারবো যে আসলে তার মেরুদণ্ডটা বাঁকা হচ্ছে। এখন এই এক্স রে করার পরে যদি আমাদের কাছে মনে হয় যে আসলেই তার মেরুদণ্ড বাঁকা এবং এটি তার পরবর্তীতে কোনো চিকিৎসা বা জীবনযাত্রায় কোনো প্রভাব ফেলবে কিনা, তখন আমরা আরও কিছু টেস্ট, যেরকম সিটি স্ক্যান করি, এমআরআই করি, এগুলো করে আমরা নির্ণয় করি এবং সে কারণটা নির্ণয় করি যে আসলে কী ধরনের স্কোলিওসিস এটা হতে পারে, এটি কি জন্মগত কারণে হয়েছে না কোনো ডিজিজের কারণে। এবং আলটিমেটলি এই স্কোলিওসিস যদি আমরা চিকিৎসা না করি, বা চিকিৎসার যে ধরন বা পদ্ধতিটা কীরকম হবে, সেই সম্পর্কে একটা প্রাথমিক ধারণা যাতে আমরা পাই। সুন্দর বলেছেন স্যার। এবার জানতে চাইবো, আমরা তো আসলে ম্যানেজমেন্টে জানতে চাই যে কি চিকিৎসা হবে, এবং অপারেশনটা আমরা সবাই খুব ভয় পাই, স্কোলিওসিস হলে কি সার্জারি লাগবে কিনা? না, খুবই চমৎকার প্রশ্ন। স্কোলিওসিস বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু অপারেশনের প্রয়োজন হয় না। কিছু কিছু স্কোলিওসিস যেমন ইনফ্যান্টাইল যদি স্কোলিওসিস কারো থেকে থাকে, সাধারণত বয়স যত বাড়তে থাকে একটা পর্যায়ে কিন্তু আস্তে আস্তে কমে যেতে পারে। আর সাধারণত সবচেয়ে কমন স্কোলিওসিস, যেটি ইডিওপ্যাথিক স্কোলিওসিস বলে থাকি আমরা, মেয়েদের হয়ে থাকে বেশি। সেগুলোর ক্ষেত্রে একটা নির্দিষ্ট পর্যায় পর্যন্ত যদি দেখা যায় যে মেয়েদের বয়ঃসন্ধি বা ছেলেদের বয়ঃসন্ধি যখন ক্রস করে, সেটা 13 কিংবা 14 বছর বয়স পর্যন্ত, যদি দেখা যায় যে এই যে কার্ভেচার বা মেরুদণ্ডের যে বাঁকা, এটি যদি 30 ডিগ্রি বা 40 ডিগ্রি পর্যন্ত আমরা নর্মাল বলে থাকি, 40 ডিগ্রি পর্যন্ত থাকলে আমরা ধরে নিতে পারি যে এটি আর ফার্দার খুব একটা প্রোগ্রেশন করবে না বা সামনের দিকে আগাবে না বা আরও খারাপের দিকে যাবে না। কিন্তু যে সমস্ত স্কোলিওসিস জন্মগত কারণে হয়ে থাকে, এটা খুবই গুরুত্বপূর্ণ যে স্কোলিওসিস যদি জন্মগত কারণে হয়ে থাকে, তাহলে অতি সত্বর চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। এবং এই ধরনের স্কোলিওসিস সাধারণত যত দ্রুত সম্ভব, বেশিরভাগ ক্ষেত্রেই সার্জারি বা শৈল চিকিৎসার প্রয়োজন হয়ে থাকে। স্যার বাংলাদেশে আসলে স্কোলিওসিস সার্জারি কতটা উন্নত? এখন কিন্তু আমাদের দেশে নিটোর সহ অন্যান্য অনেক হাসপাতালে এবং প্রাইভেট হাসপাতালেই স্কোলিওসিস অপারেশন নিয়মিত হয়ে থাকে। এবং এ সংক্রান্ত আমাদের মাঝখানে যে ভীতি কাজ করে যে স্কোলিওসিস মানেই কি আসলে পঙ্গু হয়ে যাওয়া, মানে অপারেশন করতে গেলেই কি পঙ্গু হয়ে যাবে, এটি একেবারেই অমূলক, একেবারেই ভ্রান্ত ধারণা। যদি সঠিক এবং সুচিকিৎসকের পরামর্শ সময় মতো নেওয়া যায়, সবচেয়ে যেটি গুরুত্বপূর্ণ, আমরা সবসময় বলে থাকি যে আর্লি রিকগনিশন। যদি প্রাথমিক অবস্থায় যদি স্কোলিওসিসকে নির্ণয় করা যায় যে তার ধরনটা কীরকম, তার প্রোগ্রেশনটা কীরকম, আমরা যদি এটা বুঝতে পারি এবং আমরা যদি তার যে গার্জিয়ান পিতামাতা তাদেরকে যদি আমরা সচেতন করতে পারি এবং আর্লি ইন্টারভেনশন যদি করতে পারি, তাহলে কিন্তু চিকিৎসা অনেক সহজ এবং বেশিরভাগ ক্ষেত্রে সার্জারির প্রয়োজন হয় না। স্যার অনেকেই তো খুব ভয় পায় যে স্কোলিওসিস সার্জারি করলে পুরো শরীরে পঙ্গু হয়ে যাবে, এমন একটা ভয় আমাদের রয়েছে। তো এই বিষয়ে স্যার যদি কিছু বলতেন। আমার মনে হয় যে এই যে স্কোলিওসিস নিয়ে যে আমাদের যে ভীতি, যেটি যে স্কোলিওসিস করলে পঙ্গু হয়ে যায় কিনা, আমরা যদি আমাদের একটা কেস আজকে আমরা স্ক্রিনে আমরা দেখাবো, হয়তো শেয়ার করব, এটি যদি আমরা দেখি তাহলে আমরা বুঝতে পারবো আসলে যতটা ভীতিকর, আসলে এটি তত ভীতিকর নয়। আমরা যদি এই বাচ্চাটির দিকে তাকাই, দেখবো যে 14 বছরের বাচ্চা, তার মেরুদণ্ড কিন্তু প্রচণ্ড রকমভাবে বাঁকা, দেখতে পাচ্ছেন। ও যখন আমাদের কাছে আসলো তখন যে বললো যে স্যার এটি আসলে চিকিৎসা করা সম্ভব কিনা। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে তার মেরুদণ্ড আসলে কতটা ভয়ঙ্কর, প্রায় 108 ডিগ্রির মতো বাঁকা, এবং সে কিন্তু এই বক্রতার জন্য তার ব্যথা হতো এবং তার শ্বাস নিতে কষ্ট হতো, কারণ স্কোলিওসিস এটি হচ্ছে সবচেয়ে খারাপ দিক। যখন স্কোলিওসিস খুব বেশি বাঁকা নিয়ে আসে, তখন আমাদের ফুসফুসটা একদিকে চেপে যাওয়ার কারণে আলটিমেটলি তার শ্বাস প্রশ্বাস নিতে অসুবিধা হয়, এবং তার পরবর্তী প্রবলেমই হচ্ছে পায়ের যে শক্তি, আমরা বলি যে নিউরোলজিক্যাল ডেফিসিট,
মানে সেই শক্তিটাও কিছুটা কমে যায়। ওর এই ধরনের প্রবলেমের মতো হচ্ছিল। তা আমরা তখন তার গার্জেনের সাথে কথা বললাম, কথা বলার পরে তাদেরকে অপারেশনের ব্যাপারে বললাম যে এটা তো আসলে নর্মালি ওষুধ দিয়ে বা ফিজিওথেরাপি করে কোনোভাবেই সম্ভব না, এটার চিকিৎসা হচ্ছে অপারেশন, তবে অপারেশনের ঝুঁকি রয়েছে। সবচেয়ে ভালো দিক হচ্ছে যে আমাদের দেশেও কিন্তু এই ধরনের অপারেশনের জন্য মোটামুটি মেজারমেন্ট করার জন্য যে ধরনের যন্ত্রপাতি থাকা দরকার, বিশেষ করে বাংলাদেশ স্পাইন অ্যান্ড অর্থোপেডিক হাসপাতাল, আজকে আমি যে অনুষ্ঠানে আসলাম ওই হসপিটালে কিন্তু স্কলিওসিসের জন্য আলাদা ডেডিকেটেড ইনস্ট্রুমেন্ট এবং অবকাঠামো বিদ্যমান রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে অপারেশনের পরে তার মেরুদণ্ড কত বাঁকা ছিল, এখন অলমোস্ট প্রায় স্ট্রেট, এবং এই যে স্ট্রেট হয়ে যাওয়া তার কিন্তু টোটাল জীবন দ্বারাই বদলে গেল। যেরকমটি আপনারা দেখছিলেন যে অপারেশনের পরে ও কিন্তু একদম নর্মাল হাঁটাচলা করছে এবং তার মেরুদণ্ড আগে যেখানে 108 ডিগ্রি ছিল সেটি অলমোস্ট প্রায় স্ট্রেট। এটি তো আসলে একটা, আমি বলবো যে একটা মানুষের সামগ্রিক ক্ষেত্রেই তার টোটাল যে স্পেকট্রাম অফ লাইফ তাই কিন্তু চেঞ্জ হয়ে গেল। তাহলে এই যে ভীতি যে আমাদের দেশে স্কলিওসিস চিকিৎসা সম্ভব না, এটি কিন্তু একেবারেই অমূলক। আমরা এখন যে পেশেন্টটা আমরা দেখছি এটি 13 বছরের মেয়ে, তার হচ্ছে স্কলিওসিস, এটি হচ্ছে ইডিওপ্যাথিক, মানে আসলে এই স্কলিওসিসের কোনো কারণ, সুনির্দিষ্ট কোনো কারণ নেই, এবং শতকরা 80 থেকে 90% ক্ষেত্রেই এই ধরনের স্কলিওসিসের সংখ্যাই কিন্তু অনেক বেশি। এই স্কলিওসিসগুলো সাধারণত যখন 9 থেকে 10 বছরের দিকে মেরুদণ্ড আস্তে আস্তে বাঁকা হতে থাকে এবং কোনো কারণ ছাড়াই। গার্জেন যেহেতু জন্মের সময় দেখে যে সব কিছু ঠিক আছে, এগুলো নিয়ে কিন্তু কখনোই কনসার্ন থাকে না। হঠাৎ করে মেয়ে যখন বড় হয়ে যায় বা ছেলে যখন বড় হয়ে যায় বয়সন্ধিকালে, তখন তাদের কাছে একটু অস্বাভাবিকতা থেকে যে তার কাঁধ হয়তো বা কিছুটা উঁচু, পিঠ হয়তো কিছুটা উঁচু। তো এই ক্ষেত্রে যদি আর্লি যদি ডিটেক্ট করা যায় 30 ডিগ্রির চেয়ে কম, তাহলে কিন্তু আমরা ব্রেস দিতে পারি, অনেকটা চিকিৎসা ইজি হয়ে যায়। আবার যদি কার্ভ কম থাকবে, যত কার্ভ বাঁকা যত কম থাকবে তার চিকিৎসা কিন্তু ততটা ইজি। যেরকম এই মেয়েটির ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন যে তার মেরুদণ্ডটি ডান দিকে বাঁকা, কিছুটা উঁচু হয়ে থাকার কারণে সেটা অস্বস্তিতে ভুগছিল, এবং তার ফ্যামিলি আমাদের দেশের প্রেক্ষিতে যখন আসলে বিয়ের সময় আসে তখনই তারা আসলে আমাদের কাছে আসে কসমেটিক কারণে। প্রথম দিকে যদিও কসমেটিক থাকে, পরবর্তীতে শ্বাস প্রশ্বাসের কষ্ট বা চলাফেরার সমস্যা নিয়েও আসতে পারে। এই মেয়েটির ক্ষেত্রে তাই হলো, আমাদের কাছে যখন আসলো তখন আমরা দেখলাম যে তার বাঁকা, এবং পরবর্তীতে আমরা একইভাবে গার্জেনকে আশ্বস্ত করলাম, আশ্বস্ত করার পরে তারা অপারেশনে রাজি হলো, আমরা অপারেশন করলাম, এবং আপনার অপারেশনের রেজাল্টটাই দেখুন। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আগে অনেকখানি বাঁকা ছিল এবং অপারেশনের পরে অলমোস্ট স্ট্রেট, মানে এখন কিন্তু বোঝার কোনো উপায় নাই যে তার মেরুদণ্ড বাঁকা ছিল এবং এর সংক্রান্ত তার কোনো প্রবলেম ছিল। সবচেয়ে ইন্টারেস্টিং যে জিনিস, উচ্চতা। স্কলিওসিস অপারেশন করার পরে রোগীর কিন্তু হাইট মানে উচ্চতা কিন্তু কিছুটা বেড়ে যায়। আমরা যদি তার পরের ছবিটা দেখি, আমরা এই ছবিটি যদি আমরা দেখি, দেখেন যে সে কিন্তু একদম নর্মাল হাঁটাচলা, তার হাঁটাচলায় এখন কিন্তু তার বাহির থেকে বোঝার কোনো উপায় নেই যে তার এই ধরনের একটি প্রবলেম ছিল। তাহলে আসলে ব্যাপারটা কি দাঁড়ালো, যদি আমরা সঠিক সময়ে সঠিক জায়গায় উপযুক্ত চিকিৎসকের কাছে যদি যেতে পারি, তাহলে এটি কিন্তু চিকিৎসার মাধ্যমে নিরাময়যোগ্য একটি রোগ, এবং এর জন্য কিন্তু আর কোথাও মানে উন্নত দেশে বা এরকম ক্ষেত্রে সাধারণত যাবার প্রয়োজন নেই। বাংলাদেশের অনেক সরকারি হাসপাতাল এবং বিশেষভাবে বাংলাদেশ স্পাইন এবং অর্থোপেডিক হসপিটালে স্কলিওসিসের জন্য ডেডিকেটেড একটি ইনফ্রাস্ট্রাকচার রয়েছে। স্যার খুব সুন্দর বলেছেন। অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা একটা ছোট্ট বিরতিতে যাব। সুধী দর্শক, আপনারা দেখছেন বাংলাদেশ স্পাইন অ্যান্ড অর্থোপেডিক হসপিটাল নিবেদিত সুস্থ মেরুদণ্ড সুস্থ জীবন। আমরা কথা বলছি স্কলিওসিস বাঁকা মেরুদণ্ড নিয়ে, আরও অনেক কথা বলবো। এরই মাঝে ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি, আমাদের সাথেই থাকুন। সুধী দর্শক, আপনারা দেখছেন বাংলাদেশ স্পাইন অ্যান্ড অর্থোপেডিক হসপিটাল নিবেদিত সুস্থ মেরুদণ্ড সুস্থ জীবন। বিরতির পর ফিরে যাচ্ছি মূল আলোচনায়। স্যার, আমরা কথা বলছিলাম স্কলিওসিস নিয়ে। তো আমরা এবার জানতে চাইবো যে আসলে অপারেশন তো হয়ে গেল, আমরা দেখলামও দুজন পেশেন্টে, তো অপারেশনের পরে জীবনটা আসলে কেমন হয়? অপারেশনের পরে আসলে কিন্তু স্কলিওসিস যেহেতু বেশিরভাগ ক্ষেত্রে উপরের অংশে হয়ে থাকে, সেজন্য অপারেশনের পরে রোগী কিন্তু স্বাভাবিক চলাফেরা, স্বাভাবিক খাওয়া দাওয়া, ওঠা বসা,
নর্মাল যে দৈনন্দিন তার যে কার্যকলাপ সব কিছু করতে পারে। এবং মেয়েদের ক্ষেত্রে অন্য আর 5টা মেয়ের মতোই সে স্বাভাবিক সন্তান ধারণ লালন পালন করতে পারে, কোনো রকম প্রবলেম কিন্তু হয় না। এই জন্য আতঙ্কিত হবার কোনো কারণ নাই। কিন্তু যদি অপারেশন না করে তাহলে কিন্তু প্রবলেম। কীরকম প্রবলেম, এটা তো এক সময় আস্তে আস্তে বাড়তেই থাকবে। বাড়তে থাকার পরে প্রথম দিকে এটি মূলত থাকে হলো কসমেটিক প্রবলেম, কিন্তু পরবর্তীতে কসমেটিক থেকে এটি ধীরে ধীরে ফাংশনাল প্রবলেমে পরিণত হয়। কীরকম, সে হয়তো এসে তার ব্যাক পেন নিয়ে আসবে এবং পরবর্তীতে তার যাদের খুব সিভিয়ার হয় শ্বাস প্রশ্বাস নিতে সমস্যা হতে পারে এবং ক্ষেত্র বিশেষে পা অবশ হয়ে যাওয়া কিংবা প্রস্রাব পায়খানার যে প্রবলেম সেগুলো নিয়ে আসতে পারে। সুতরাং ভয় পেয়ে যদি আমরা এটিকে যদি এড়িয়ে যাই তাহলে পরবর্তীতে কিন্তু আমাদের এর চেয়ে আরও বড় ঝুঁকি আমাদের জন্য সামনে অপেক্ষা করবে। এটি কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। স্যার, এবার জানতে চাইবো, স্কোলিওসিস একটি ডিফারেন্ট টাইপের, মানে আসলে পুরো আকৃতি চেঞ্জ করে দিচ্ছে, এটা নিয়ে কোনো ভুল ধারণা মিথ রয়েছে কিনা যেগুলো আপনি ফেস করছেন আপনার এতদিনে দীর্ঘ প্র্যাকটিসিং লাইফে? মূলত স্কোলিওসিস নিয়ে অসংখ্য ভ্রান্ত ধারণা। কারণ আমাদের কাছে গার্জিয়ান যখন আসে প্রথমত এসে বলে যে স্যার আমার বাচ্চা তো স্কুলে যায়, ওজনের ব্যাগ দিয়ে, সম্ভবত স্কুল অথরিটিতে আমি অনেকবার বলেছি যে এত ওজনের ব্যাগ দেওয়া যাবে না, এই জন্যই মেরুদণ্ড বাঁকা হয়ে যাচ্ছে। আসলে আপাত দৃষ্টিতে এটি মনে হতে পারে কিছুটা, কিন্তু প্র্যাকটিক্যালি স্কোলিওসিস হওয়ার জন্য এই ওজন সরাসরিভাবে দায়ী না, তবে পরোক্ষভাবে দায়ী হতে পারে। যেমন কারো যদি ক্যাপাসিটি যা থাকে তার চেয়ে যদি অনেক বেশি ওজন যদি বহন করে তাহলে তো তার কিছুটা কুজু হয়ে যাবে, তার মাসেলের যে বিল্ড আপ সেই বিল্ড আপটা কিন্তু ওরকমভাবে হবে না। আর আমাদের ছেলেমেয়েরা তো এখন আসলে শারীরিক যে কসরত করা বা ফিজিক্যাল অ্যাক্টিভিটি করা এটা কিন্তু একেবারেই কম করে। তারা কিন্তু হয় স্কুলে যায়, স্কুল থেকে আসার পরে আয়দার বাসায় এসে টিভি দেখে অথবা মোবাইল ফোন অথবা ইন্টারনেট এগুলো নিয়ে ব্যস্ত থাকে। আলটিমেটলি তার যে কায়িক যে পরিশ্রম এটি কিন্তু করে না, না করার কারণে তার মাসেল বিল্ড আপ হয় না, মাসেল বিল্ড আপ না হওয়ার কারণে এটা হয়ে থাকে। অনেকে আবার বলে থাকে যে দীর্ঘক্ষণ যদি বসে থাকে, দীর্ঘক্ষণ যদি শুয়ে থাকে তাহলে হতে পারে না। উত্তর হচ্ছে সিম্পলি দীর্ঘক্ষণ বসে থাকা বা শুয়ে থাকার কারণে এরকম হতে পারে না, তবে ইনডিরেক্টলি এটি করলে মাসেল উইক হয়ে কিছুটা বাঁকা হতে পারে। আর সবচেয়ে যেটি গুরুত্বপূর্ণ, বেশিরভাগ ক্ষেত্রে স্কোলিওসিস কিন্তু 7-8 বছর বয়স পর্যন্ত বোঝা যায় না, ইডিওপ্যাথিক, অর্থাৎ এটি পরবর্তীতে জেনেটিক কারণে হয়ে থাকে। তা আমাদের দেশে তো আসলে জেনেটিক কোনো রকম কাউন্সেলিং নাই, কোনো স্ক্রিনিং নাই, বা স্কুলে উন্নত বিশ্বে যেরকম স্কুলে স্ক্রিনিং করা হয় আমাদের তো স্ক্রিনিংয়ের ফেসিলিটি নাই। স্ক্রিনিং যদি ফেসিলিটি থাকতো তাহলে কিন্তু অনেকটা নির্ণয় করা সম্ভব হতো। আবার হচ্ছে যে জন্মগত কারণে অনেকেই মনে করে যে এটি কোনো পাপের কারণে হয়ে থাকে বা কোনো ড্রাগসের কারণে হতে পারে, এগুলোও কিন্তু আসলে মিথ। এবং সবচেয়ে বড় যে ধারণা কুসংস্কার সেটা হচ্ছে যে এই বাঁকা মেরুদণ্ড আপনি ঠিক হয়ে যাবে, বা একটা নির্দিষ্ট বয়সের পরে অনেক গার্জেন মনে করে থাকেন যে অসুবিধা নেই, বাঁকা আছে, ও তো ছোটো বাচ্চা, এত ছোটো বাচ্চা, এগুলো এখন কিছু করা যাবে না, ওকে বড় হতে দাও, আপনি অটোমেটিক্যালি ঠিক হয়ে যাবে। এটি হচ্ছে সবচেয়ে ভ্রান্ত ধারণা। স্কোলিওসিস কখনোই স্পন্টিনিয়াস অ্যাক্টিভেট, ইনফ্যান্টাইল স্কোলিওসিস অনেক সময় অটোমেটিক্যালি স্পন্টিনিয়াস ঠিক হয়, বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু বাকিগুলা ফার্দার প্রোগ্রেশন হয়। কোনো অভিভাবক যদি কখনো দেখে যে তার বাচ্চার মেরুদণ্ড কিছুটা বাঁকা, সেটা সি হতে পারে, এস শেপ হতে পারে, কাঁধ উঁচু হতে পারে, কিংবা পিঠ উঁচু হতে পারে, পায়ের একটা অংশ উঁচু হয়ে আছে, যদি এরকম মনে হয় তখনই আমার মনে হয় নিকটস্থ যে কোনো স্পাইন সার্জনের শরণাপন্ন হওয়া উচিত। স্কুল স্ক্রিনিং নিয়ে আপনার মতামতটা কি? আপনি জেনে অত্যন্ত আনন্দিত হবেন যে আমাদের দেশে যদিও নাই, কিন্তু উন্নত বিশ্বে কিন্তু স্কুল স্ক্রিনিং হয়তো মাসে একদিন একটা স্কুলে বা একটা জিওগ্রাফিক এরিয়াতে করা হয়ে থাকে, এবং এটার জন্য যে খুব বেশি এক্সপেন্সিভ তাও না, সিম্পল টেস্ট বা শুধু বাচ্চাগুলোকে দেখে স্কোলিওমিটার নামে একটা যন্ত্র আছে ওটা ইউজ করা হয়, খুবই একেবারেই লেস এক্সপেন্সিভ, দেখে কিন্তু প্রাথমিকভাবে নির্ণয় করা যায় যে তার কোনো স্কোলিওসিস আছে কিনা। আমরা চেষ্টা করছি যে বাংলাদেশ সরকার এবং ইউনিসেফ আলোচনা চলছে যে এই বাচ্চাদের স্কুল স্ক্রিনিং প্রোগ্রামটা বাংলাদেশেও চালু করা যায় কিনা। আমার মনে হয় যে যদি আমরা স্কুল স্ক্রিনিং প্রোগ্রামটা চালু করতে পারি তাহলে আর্লি ডিটেকশন করতে পারলে কিন্তু অনেকাংশেই স্কোলিওসিসের জটিলতা এড়িয়ে যাওয়া সম্ভব। স্যার, আসলে যেহেতু অপারেশনটি একটু জটিল, তো সবারই একটা কিউরিওসিটি থাকে যে আসলে খরচটা কেমন হবে এই অপারেশনের ক্ষেত্রে। স্কোলিওসিস চিকিৎসা আসলে কিছুটা ব্যয়বহুল, কারণ এখানে
চিকিৎসার একটি বিরাট অংশ আসলে ইনস্ট্রুমেন্ট, স্ক্রু এবং ইনস্ট্রুমেন্টের পিছনে ব্যয় করতে হয়। সেজন্য বর্তমানে বাংলাদেশে কিন্তু অনেক সরকারি হাসপাতাল, যেমন জাতীয় অর্থোপেডিক হাসপাতাল, যা নিটন নামে পরিচিত, ওখানে হয়ে থাকে। এখানে অপারেশনটা ফ্রি হয়ে থাকে, কিন্তু ইনস্ট্রুমেন্ট যেগুলো সেগুলো পেশেন্টকে কিনতে হয়। আর বেসরকারিভাবে বাংলাদেশ স্পাইন অর্থোপেডিক হসপিটাল সহ আরও কিছু হসপিটালে এই অপারেশন হয়ে থাকে। তো আমাদের দেশে মোটামুটি 3 থেকে 5 লক্ষ টাকার ভিতরে স্কোলিওসিস অপারেশন সম্ভব। সর্বোচ্চ হয়তো 7-8 লাখ টাকার মতো লাগতো। যেটি আমাদের দেশে 5 লাখ টাকার ভিতরে হয়ে থাকে, সেটি উন্নত বিশ্বে আমাদের পার্শ্ববর্তী দেশে যদি চিন্তা করি অ্যাটলিস্ট 20 থেকে 30 লাখ, এবং আমরা যদি সিঙ্গাপুর বা এতে যাই সেটি 1 কোটি টাকার উপরে যাবে। সেই তুলনায় আমাদের দেশের চিকিৎসা কিন্তু অনেকটা সাশ্রয়ী বলবো আমরা। স্যার, একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা পরিশেষে এসে দর্শকদের জন্য একটা টেক হোম মেসেজ। আমার মনে হয় যে আমরা স্কোলিওসিস নিয়ে আমরা আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের যে মেসেজ, সেটি হচ্ছে যে স্কোলিওসিস যদি আমরা প্রথমেই যদি আর্লি ডিটেক্ট করতে পারি, তাহলে কিন্তু তার জটিলতা অনেকাংশেই এড়িয়ে যাওয়া সম্ভব। যদি কখনো দেখি যে আমাদের কোনো ছেলে মেয়ে বাচ্চা, তাদের কোনো অংশ ডান বা বাম কাঁধ উঁচু, পিঠ উঁচু, সে একটু অস্বাভাবিকভাবে হাঁটছে, তাহলে আমাদের ধরে নিতে হবে যে তার স্কোলিওসিস থাকতে পারে। সেক্ষেত্রে আর্লি ডিটেকশন করতে হবে এবং উপযুক্ত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। আমাদের মনে রাখতে হবে যে স্কোলিওসিস শুধুমাত্র আর্লি ডিটেকশনের মাধ্যমে উপযুক্ত চিকিৎসকের শরণাপন্ন হলে এটি বহুলাংশে, মানে অলমোস্ট প্রায় নর্মাল জীবনযাপন করা সম্ভব। এবং স্কোলিওসিস সম্পর্কে প্রচলিত যে ভ্রান্ত ধারণা রয়েছে যে স্কোলিওসিস অপারেশনের পরে পঙ্গু হয়ে যাবে, এটি আসলে ঠিক না, বা এটি অটোমেটিক্যালি ঠিক হয়ে যাবে, এটিও ঠিক না। তাহলে আমাদের জন্য দরকার হচ্ছে সঠিক সময়ে সঠিক চিকিৎসকের কাছে যাওয়া এবং উপযুক্ত ব্যবস্থা নেওয়া, তাহলেই কেবলমাত্র স্কোলিওসিস নিরাময় সম্ভব। ধন্যবাদ আপনাদের সবাইকে। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা আশা করছি আজকের আলোচনা থেকে দর্শকরা যেমন উপকৃত হয়েছেন তেমন সচেতন হবেন। শুধু দর্শক, আমরা যেটা বুঝলাম, স্কোলিওসিস রোগটি জটিল হলেও এর আধুনিকতম চিকিৎসা আমাদের দেশেই রয়েছে। চিকিৎসা নিয়ে সুস্থ এবং সুন্দর জীবন হবে সকলের। বিদায় নিচ্ছি বাংলাদেশ স্পাইন অ্যান্ড অর্থোপেডিক হসপিটাল নিবেদিত সুস্থ মেরুদণ্ড সুস্থ জীবন থেকে। আজ এ পর্যন্তই। আবারও দেখা হবে নতুন কোনো স্বাস্থ্যের তথ্য নিয়ে। সে পর্যন্ত সকলে খুব ভালো থাকুন। এটিএন বাংলার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।